আমরা এখন এমন একটা রাজনীতি চাই যে রাজনীতিতে একটা টেবিলে প্রত্যেকটা বাইরে থাকতে পারে নাই, এই সংবিধান আমাদের আলেম ওলামাদের কোনো গুরুত্ব দিতে পারে নাই, এই সংবিধান আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে জঙ্গি বানাইছে, এই সংবিধান দাড়ি টুপিওয়ালাদের সম্মান দিতে পারে নাই, এই সংবিধান মুসলমানদের সম্মান দিতে পারে নাই, এই সংবিধান আমাদের গোলাম করে রাখছে। মুজিববাদী সংবিধানের বাংলাদেশে হবে না, যতদিন পর্যন্ত এই মুজিববাদী সংবিধান থাকবে ততদিন পর্যন্ত আমাদের ভারতের দাসত্ব করতে হবে। আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ভারতের দাসত্ব করবো না, এই মুজিববাদী সংবিধান বিলোপ করবো। এলাকার যে মানুষগুলা এখন অনেক কিছু হয়, আপনারা হয়তো জানেন না যে আমরা রান্না জানতাম, চাউল আসে সরকারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনেক সুযোগ সুবিধা মানুষের জন্য আসে, কিন্তু এটা ক্ষমতার আশেপাশে যারা আছে শুধু তারাই জানে। তবে একটা মহল সবসময় সেটাকে এমন ভাবে ব্যবহার করে ৭১-এর স্বাধীনতার সময়ও বাসকারীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যেমন যুদ্ধ করেছেন, ৭৯-এর গণপ্রত্যাহার করেছেন এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, সর্বশেষ ২৬-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বাসকারী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা শুরু থেকে যারা আন্দোলনে আগ্রহী ছিল তাদের নিয়ে কাজ করেছি। আমি দেখেছি বাসকারীতে প্রায় শতাধিক আহত হয়েছেন। বাসকারীর অন্যান্য উপজেলা থেকে গিয়ে বিশেষ করে আন্দোলন হয়েছিল চট্টগ্রামের দক্ষিণের উপজেলার মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, সাতরাইস, আনোয়ারা কর্ণফুলির কিছু মানুষ উত্তরে তেমন একটা আন্দোলন হতে পারে নাই, কারণ সেখানে রাউজান লালমনিয়াগুলোতে শরীরের জবরদস্ত কিছু পাথর বসেছিল, মানুষকে কথা বলার জন্য সুযোগ দেয় নাই, তারা সেখানে কথাও বলতে পারে নাই। আমাদের এখন অনেকে চেষ্টা করছে আমাদের মুখকে বন্ধ রাখার জন্য, আমাদের আন্দোলনকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু আন্দোলন বন্ধ করিনি। ২৪ তারিখ সারা বাংলাদেশে যখন আন্দোলন স্থগিত হয়ে গেছে, বাঁশখালী থেকে আন্দোলন শুরু হয়েছে। বাঁশখালীর ছাত্ররা, বাঁশখালীর ছাত্র জনতারা আন্দোলন উজ্জীবিত করেছে। আমরা নিউ মার্কেট মোড়ে যখন অবস্থান নিয়েছি, ঠিক তদ্রুপ আমাদের এখানে আমরা যাদের সাথে যোগাযোগ করছি, সোহাগ ছিল আমার সাথে, অলওয়েজ কন্ট্যাক্টে সোহাগ ছিল। সোহাগকে বলেছি যা লাগে আয়োজনটা কর, কারণ যদি স্থগিত হয়ে যায় তাহলে দেখবি সুযোগ হাতছাড়া হয়ে যাবে। যেহেতু আমাদের আন্দোলন আমরা বন্ধ করে থাকে, আমাদের যে অধিকারের লড়াই সেটা কোনোদিনও কি থাকবে না, আবার জাগিয়ে না। আমরা কোনোভাবে সাহস পাচ্ছিলাম না উপজেলা কেন্দ্রিক আমরা প্রোগ্রাম করবো, উপজেলা কেন্দ্রিক কোনো প্রোগ্রাম হয় না। সোনোয়া এবং বুঝবি থেকে কিছু বাড়িতে ডাকলাম, আপনার ছাত্র আসেন, আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কি করতে পারি, আমরা আন্দোলন করবো। সকল ভাইয়েরা এসেছে, আমরা রাত ১০টায় বসলাম। সেই রাত ১০টায় আমাদেরকে ওরা হুমকি দিচ্ছে কেমনে প্রোগ্রাম করবে দেখবো। আমরা ফেসবুকে আমাদের হুমকি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে। এরপরে বাঁশখালীর সকল সন্ত্রাসী, বাঁশখালীর সব সন্ত্রাসী চাঁদপুর এসে জড়ো হয়, আমাদের মোকাবেলা করবে। ছোট ছোট ভাইদের ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 সর্বোচ্চ ফার্স্ট ইয়ারের ছেলেদের নিয়ে আমরা আন্দোলনে মোটামুটি আমরা অনেক বড় একটা মিছিল নিয়ে আগালেও আমাদের 5 ক্লাবের সামনে এসে আমাদেরকে থেমে যেতে হয়। দীর্ঘ 8 ঘন্টা আমরা থেমে যাই, আমাদের ওখান থেকে আসে তোমরা যেও না, তোমাদেরকে ওখানে লাশ পানিয়ে উঠবে, আমাদের বলছে তোমরা যেও না, কখনো যেও না। কিন্তু আমাদের বাইরে বলছে তখন বাংলাদেশে যদি ১,৫০০ শহীদ হয়, আমরা এখানে ৫০০ আছি, শহীদ সংখ্যা হবে ২,০০০, তবু আমরা কি চাপ বলে উঠবো, এই প্রত্যয়ে আমরা চাপ বলে গিয়ে যাই। কিন্তু এই নির্মম বাহিনী আমাদেরকে ছোট ছোট ক্লাস 6, 7, 8 ভাইদেরকে নির্মম ভাবে গুলি চালায়। পুলিশের স্বীকারোক্তি শুধুমাত্র পুলিশ ১০৫ রাউন্ড গুলি চালিয়েছে, শুধুমাত্র পুলিশ বাহিনী আমাদের উপর ১০৫ রাউন্ড গুলি চালিয়েছে। এবং এর পরবর্তীতে এই লাঠিয়া বাহিনী, হানাদার বাহিনী আমাদেরকে
বাসখালী, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম। সেজন্য তারা ধারাবাহিকতায় 16 জুলাই চট্টগ্রামের মধ্যে, জেলার মধ্যে সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিল চাম্বলের মধ্যে, যেটা মাস্টার নজির আহমদ কলেজ থেকে শুরু করেছিল বেড়ার নিয়ে, যার মাধ্যমে আওয়ামী ছাত্রলীগ খাইরারা ওইসব ছাত্রদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে সুপর্দ করছিল। সুপর্দ করে তারা বেশিক্ষণ রাখতে পারে নাই, কারণ দক্ষিণ চট্টগ্রাম, দক্ষিণ বাসখালীর মানুষরা এতই সাহসী, 6 ঘন্টার মধ্যে বিনা শর্তে ওইসব লোকদেরকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে 6 ঘন্টার মধ্যেই মুক্ত করছিল। এটাই হচ্ছে দক্ষিণ বাসখালীর জনগণের সাহস এবং সাহসিকতা। পুলিশদেরকেও তাদের সহযোগী হিসেবে ব্যবহার করেছিল। নিজস্ব অস্ত্র ছাড়া পুলিশের অস্ত্র পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যবহার করছিল। পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে আমাদের সাধারণ নিরস্ত্র বাহিনীকে গুলি করেছে। আমাদের বাহিনীর হাতে ছিল শুধুমাত্র পাথর অথবা একটা লাঠি। এই নিরস্ত্র বাহিনীকে যথাযথভাবে এই যে শুধুমাত্র ছাত্রলীগ না, পুলিশের সাহায্যে যে গুলি এবং হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যে পুলিশ বাহিনী আমাদেরকে গুলি করছিল, 5 তারিখের পরে একটা তারা সরকারি প্রতিষ্ঠান সুচ্চভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। যারা আমাদেরকে গুলি করছে, আমরা 4 তারিখের 5 তারিখের পরে গিয়ে আমাদের নিরাপত্তা দিয়েছি। আপনারা জানেন পুরো বাংলাদেশে এমন কোন সরকারি প্রতিষ্ঠান নিখুঁতভাবে এখন পর্যন্ত নাই যেখানে হামলা হয় নাই। কিন্তু বাসখালীতে যেহেতু সরকারি সম্পদ, জনগণের সম্পদ, যাদেরকে গুলি করা হয়েছিল ওই গুলিবিদ্ধ বাহিনীরাই গিয়ে হাসপাতাল থেকে শুরু করে পুলিশ থানা থেকে শুরু করে সবগুলো নিরাপত্তা দিয়েছিল। আমরা এর মাধ্যমে পুলিশের কাছে একটাই আবেদন, আমরা অতীতগুলো ভুলে গিয়েছি, আপনারাও ভুলে যান। অনেকের দাবিদারি অনেকদিন করছেন, এখন জনগণের জন্য কিছু কাজ করার চেষ্টা করুন। অন্ততপক্ষে যাওয়ার পর যাতে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারি। একটা জিনিস খেয়াল করবেন, সেগুলো জনগণের উপর চালিয়েছেন, সেগুলো জনগণের টাকায় কিনা ছিল। সেই টাকাগুলোর হিসাবে একদিন না একদিন আমাদের থেকে এই বাংলার জমি দিতে হবে। বাঁশখালীর মানুষের রক্তে কখনো দালালি হয় না। বাঁশখালীর মানুষ চাঁদা পছন্দ করে না। বাঁশখালীর মানুষ তেলামি পছন্দ করে না। আপনি যত বড়ই নেতা হবেন না কেন, আপনার চোখে চোখ রেখে, আপনার চোখের সামনে আমি আঙ্গুল তুলে বলে দেব আপনি ভুল পথে এগোচ্ছেন, আপনার এই ভুল সংশোধন করতে হবে। আপনি যত বড়ই নেতা হন না কেন, এই বাঁশখালীর মাটিতে বাঁশখালীর আগামীর বাঁশখালী কেমন হবে, আমার আপনার মতামত নিয়ে আগামীর বাঁশখালীর রূপরেখা প্রণয়ন করতে হবে। সুতরাং আপনাদেরকে দুর্বল ভাববেন না কখনো। যে জাতি নিজেকে দুর্বল ভাবে, তার উপরে ফেসিবাদ খুনিরা মাথার উপর বানরের মতো চেপে বসে। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনার চাইতে দুর্বল আপনাকে শাসন করবে। আপনি যদি নিজেকে শক্তিশালী ভাবেন, আপনার চাইতে শক্তিশালী এই বাঁশখালীতে কেউ নয় ভাবেন, তাহলে বড় বড় নেতাও আপনাকে সালাম দিয়ে এই বাঁশখালীতে ঢুকতে হবে। সুতরাং সংগ্রামী বাঁশখালীবাসী, নিজেদেরকে কখনো দুর্বল ভাববেন না, নিজেদেরকে কখনো একা ভাববেন না। আপনি একা যদি সত্যের পক্ষে থাকেন, হাজার মানুষ যদি অন্যায়ের পক্ষে থাকে, আমি কথা দিয়ে যাচ্ছি, হাজার মানুষের বিপক্ষে গিয়েও আমি একজনের সত্যের পক্ষে দাঁড়াতে কখনো কার্পণ্য করব না। এটাই বাঁশখালীবাসীর সাহসিকতা, এটাই রাজপথের সাহসিকতা। রাজপথ আপোষটা সংগ্রাম, ধন্যবাদ বাঁশখালীবাসী। আমার বাঁশখালী
এই বিপ্লবীর রূপ দিয়ে পথ দেখিয়ে যাবে, কখনো ভয়ের কাছে, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় আধিপত্য মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। বাংলাদেশ আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে বাসখালিয়ানদের চিরস্মরণীয় ভূমিকার কারণে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাসখালীর কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব জিয়াউর রহমান ভাইকে। বিভাজনে যাব না, আমরা সবসময় আমরাতে বিশ্বাসী। এখানে যারা আছেন আমরা একটা স্লোগান দিই যে উই আর ওয়ান, আমরা এটা বিশ্বাস করতে চাই যে উই আর ওয়ান। এরপর 15 জুলাই বাংলাদেশে প্রথম ছাত্রলীগ পীড়ন হয়েছে চট্টগ্রামে। 15 জুলাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল থেকে অর্থাৎ ট্রেন থেকে আমাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের সহযোদ্ধারা যারা সুরসর ছিল তারা ছাত্রলীগ পিড়াইছে। এরকম আরো ইতিহাস আছে যেগুলো চট্টলা থেকে ক্রিয়েট হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে এই চট্টগ্রামকে অবহেলা করা হয়েছে, এই চট্টগ্রামকে সঠিক মূল্যায়ন করা হয় নাই। তো আমরা আশা রাখবো পরবর্তী সময়ে এই জিনিসগুলা যারা নীতি নির্ধারক আছে তারা মাথায় রাখবে। তো এই ছিল জুলাইয়ের গল্প। এখন আমাদের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে। শুধুমাত্র আমরা মুখে বললেই হবে না যে ভাই আপনারা এক থাকেন। আমরা জানি না যে আমাদের কাজ কি, রাষ্ট্র সংস্থার আমাদের ভূমিকা কি থাকবে, এগুলো আমরা জানি না। যার কারণে আমাদের মাঝে বিভাজন হচ্ছে। এবং আপনারা দেখে থাকবেন যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে তারাই কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনে কোনো না কোনোভাবে জড়িত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হত্যাকারীদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। তো আমরা দেখেছি গত 16 বছর এই মুজিববাদী সংবিধানের দ্বারা, ভারতের প্রেসক্রিপশনের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। আমরা নির্যাতিত হয়েছি বলতে আমাদের যারা পূর্বপুরুষ হত্যা, আমাদের যারা এখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, মুরব্বীরা আছে, তারাই নির্যাতিত হয়েছে। জেল, জুলুম, গুম, খুন এবং অপরাজনীতির শিকার হয়েছে। আমরা যখন ছোটবেলায় এলাকায় আপনাদের মাহফিল হয় না, ওয়াজ ধরেন একটা বড় বক্তা আসবে, তো আমরা মানে অনিশ্চয়তায় থাকতাম যে ওনার কথা আমরা শুনতে পারবো কি পারবো না, থাকেন না? মানে আমি এটা ফিল করি, ছোটবেলা যখন মাহফিল হইতো আমরা বসে থাকতাম, একটা নামি দামি বক্তা আসবে, ওনার কথা আমরা শুনবো, কিন্তু আমরা বসে থাকতে থাকতে বোর হয়ে যেতাম এবং অনিশ্চয়তা থাকবো যে উনি আসতে পারবে কি পারবে না। তখন মাঝখানে রাস্তায় দেখা গেছে পুলিশে ধরে নিয়ে গেছে, কথা বলতে দেয় নাই। তারা ঠিক করে দিয়েছে যে মাহফিলে কি কথা বলতে হবে, তারা হলে আমাদেরকে ভয় পাইত, কারণ ওনারা মুখের উপর সত্য কথা বলতো। যারা হকের কথা বলছে তাদেরকে তারা ভয় পাইছে, কাউরে আন্দোলন করতে দেয় নাই। যারা আন্দোলন করছে তাদেরকে আয়না করে নিয়ে গেছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গত 16 বছর যা হয়েছে 24-এর পরবর্তী সময় আমরা তা হইতে দিব না। যদি আমরা গত 16 বছরের পুনরাবৃত্তি না করতে চাই তাহলে এক থাকতে হবে। ধরেন আমরা যদি এক না থাকি, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আপনিও মারা খাবেন, আমিও মারা খাবো। যারাই আসবে তারাই আমাদেরকে শাসন শোষণ করবে। তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এক থাকবো নাকি বিভাজিত হয়ে যাব। 90 অভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন, এরশাদের পতন হয়েছিল। তো
ব্রিটিশদের একটা পলিসি, যখন ধরেন একটা ঘরে আপনারা 20 জন আছেন, তো আপনার শত্রুপক্ষ যারা তারা আছে 10 জন, কয়জন? 10 জন। যদি আপনার ঘরের এই 20 জনের মধ্যে 3টা ভাগ থাকে, তাহলে আপনারা কয়জন হয়ে গেছেন? 3 6 18, এক একটা ভাগে 6 জন করে। তখন যে ছোট গ্রুপটা আছে 10 জনের, সেই গ্রুপটা আপনাকে আক্রমণ করতে পারবে। কিন্তু যদি সেই 20 জনে এক রাখেন, কখনো ওই 10 জনে আক্রমণ করতে পারবে না। তাই আমাদেরকে এক থাকাটা গুরুত্বপূর্ণ। 71-এর পরবর্তী সময়ে আমরা এক থাকতে পারি নাই, যার ফলে আমরা 90 দেখতে হয়েছে, 90 রক্ত দিতে হয়েছে। 90-এর পরবর্তী সময়ে আমরা এক থাকতে পারি নাই, যার কারণে 24 এসে আমাদেরকে রক্ত জড়াইতে হয়েছে। এখন আমাদের 24 পরবর্তী সময় সিদ্ধান্ত নিতে হবে, আমরা এক থাকবো নাকি বিভাজন হব। যদি আমরা এক না থাকি, তাহলে দেখা যাবে আপনার সন্তানরা আবার রাজপথে রক্ত দিতে হবে। আরো 20 বছর পরে আপনার সন্তানদেরকে রাজপথে নামতে হবে। যদি আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে চান, যদি আগামী প্রজন্মকে ভালোভাবে থাকতে দিতে চান, একটা সুন্দর দেশ উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে এক থাকতে হবে। এক থাকার বিকল্প কিছু নাই। এবং এই বাংলাদেশকে এমন ভাবে পুনর্গঠন করতে হবে যেন আর কোনো নব্য স্বৈরাচার হয়ে উঠতে না পারে। যারা নব্য স্বৈরাচার হয়ে ওঠার স্বপ্ন দেখছে, যারা নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে, তাদেরকে আমরা প্রতিহত করব। তাদের বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান থাকবে। প্রিয় বাঁশখালীবাসী, আপনাদের বাঁশখালীতে কি হবে কি হবে না, বাঁশখালীতে আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন হবে কিনা, সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যারা পুনর্গঠন করবে, তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। বাঁশখালীর সমস্যা চট্টগ্রাম থেকে এসে কেউ সমাধান করতে পারবে না। বাঁশখালীর সমস্যা বাঁশখালীতে বসে আপনাদেরকে সমাধান করতে হবে। এবং আমরা বিগত সময় দেখেছি, প্রত্যেকটা জিনিসের জন্য ঢাকায় যেতে হতো গণভবনে, যার কারণে আমাদের দেশে এত সমস্যা। কিন্তু নতুন বাংলাদেশে আমরা বলতে চাই, গণভবনমুখী না, আমাদেরকে এলাকামুখী, প্রত্যেকটা ঘরমুখী হতে হবে। ঘরের সমস্যা ঘরে সমাধান করতে হবে। বাঁশখালীর একটা সমস্যা যদি ঢাকা থেকে এসে কেউ সমাধান করে, এটা বাঁশখালীর জন্য লজ্জাজনক। ইভেন বাঁশখালীর কোনো সমস্যা যদি আমাকে চট্টগ্রাম থেকে এসে সমাধান করতে হয়, তাহলে এটা বাঁশখালীর জন্য লজ্জাজনক। বাঁশখালীতে কি সংস্কার প্রয়োজন, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। তখন আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব, আমরা আমাদের জায়গা থেকে ভয়েস রেজ করব। ধরেন আপনার বাঁশখালীতে একটা রাস্তা প্রয়োজন, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যখন আপনার কথা না শুনবে, তখন আমরা প্রেশার ক্রিয়েট করতে পারবো। আপনারা আজকের পর থেকে বাঁশখালীতে কি প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটা খুঁজে বের করেন, প্রায়োরিটি লিস্ট করেন। আপনার বাঁশখালীতে কি সংস্কার প্রয়োজন। কারণ বিগত সময়ে 360 জনের সংসদীয় আসন ছিল, কিন্তু বাংলাদেশের কোন জায়গায় জনগণের উপকার হয় এইরকম সংস্কার খুবই কম হয়েছে। শুধুমাত্র আমাদেরকে গল্প শোনানো হয়েছে উন্নয়নের। পদ্মা সেতু হয়েছে, টানেল হয়েছে, তারপর আরো কি কি জানি হয়েছে। আমার দেশের মানুষের যদি পেটে ভাত না থাকে, আমি ওই পদ্মা সেতু দিয়ে কি করবো? আমার তো আগে খায়া পরে বাঁচতে হবে, তারপরে না উন্নয়ন। আগে আমরা খাইতে চাই, পড়তে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, কথা বলতে চাই, তারপর উন্নয়ন। তো বাঁশখালীতে যত সিন্ডিকেট আছে, প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। আর নয়তো চট্টগ্রাম থেকে আমরা কিছু করতে পারবো না। চট্টগ্রাম থেকে তখনই করতে পারবো যখন আপনাদের বাঁশখালী থেকে আওয়াজ যাবে, তখন আপনাদের পক্ষে আমরা দাঁড়াইতে পারবো। তাই আপনাদেরকে বাঁশখালীতে কি সমস্যাগুলো আছে, এগুলোকে চিহ্নিত করতে হবে এবং প্রায়োরিটি লিস্ট করে কোন কোন জিনিসগুলোর সংস্কার আগে প্রয়োজন, সেগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে আপনাদের হাসপাতালের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তো এই হাসপাতাল
হাসপাতালটাকে সংস্কার করার জন্য আমাদের জায়গা থেকে যা যা প্রয়োজন তা আমরা করব। যদি মিনিস্ট্রিতে যাইতে হয়, যদি মন্ত্রণালয়ে যাইতে হয়, আমরা যাব। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদের হসপিটালে সংস্কার হবে। এখনো আমরা দেখতে পাচ্ছি বাঁশখালীতে বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দূষররা, যারা আপনাদেরকে গুলি করেছে, যারা আপনাদেরকে পিটিয়েছে, যারা আপনাদেরকে কুপিয়েছে, তারা এখনো কোলা হাওয়ায় ঘোরাঘুরি করতে পারছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রথমত আপনারা প্রশাসনকে প্রেসার দিবেন। যদি প্রশাসন তাদের বিচার করতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে বাঁশখালীর জনসাধারণ মিলে তাদের বিচার করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসন যদি জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদেরকে বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ আইন হাতে তুলে নেবে। প্রশাসনকে হয় কঠোর হতে হবে, নয়তো দায়িত্ব ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত আমরা দেখেছি বাঁশখালী বারবার অবহেলিত হয়েছে। আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে কোন রকম খোঁজ খবর নেওয়া হয় নাই। আমরা আমাদের জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি এবং কথা দিয়ে যাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে এবং যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখনো মামলার যারা আসামি আছে তাদেরকে পুলিশ এখনো গ্রেফতার করছে না। আপনাদেরকে এই পুলিশগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। যদি কোনো পুলিশ আপনাদেরকে অসহযোগিতা করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গণহত্যাকারীর বিচারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে আমরা এই দেশে থাকতে দিব না। এই দেশের মাটি তাদের জন্য না, কারণ এই দেশের মাটি 2000 রক্তের বিনিময়ে আমরা পাইছি। নতুন স্বাধীনতার জন্য 30,000 আহতরা তাদের অঙ্গহানি হয়েছে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণহত্যাকারীদের বিরুদ্ধে যারাই সুশীলতা দেখাবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে। সে হোক প্রশাসন, সে হোক রাজনৈতিক দলের নেতা। আমরা দেখেছি বিভিন্নভাবে স্বৈরাচারের যারা গুন্ডা পান্ডা ছিল, তারা প্রপাগান্ডা চালায় যাচ্ছে। আজকেও দেখেছি যে বাঁশখালীতে নাকি একজনকে কোপানো হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, সেটারও দায়ভার আমাদের উপর চাপানোর চেষ্টা করছে এবং বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে এখনো বাইরে ঘোরাফেরা করে এবং এসব কর্মকাণ্ড পরিচালিত করে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। আমরা শুনেছি যে মুজিব চেয়ারম্যান কম, চেনেন আপনারা?